মেয়েটির গানের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছে, যদিও গান শেখাটা ছিল তার কাছে চরম বিরক্তিকর ব্যাপার। বাড়িতে যেদিন গানের শিক্ষক আসতেন সেদিন কাঁদতে বসত মেয়েটা। কিন্তু মজার ব্যাপার হলো, কেঁদে বুক ভাসানো মেয়েটাই আজ দেশের প্রতিভাবান একজন সঙ্গীত শিল্পী। নাম তার আঁখি হালদার। রবীন্দ্রসঙ্গীত যারা শোনেন তারা সবাই কম বেশি এই নামটির সঙ্গে পরিচিত। বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি রেজওয়ানা চৌধুরী বন্যার সুযোগ্য শিষ্য হিসেবে ইতোমধ্যেই শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছেন আঁখি। আঁখির শুরুটা ওস্তাদ আবুল কালাম আজাদ খানের কাছে। এরপর রবীন্দ্রসঙ্গীতে পাঠ নিয়েছেন সুরের ধারা থেকে। সেখানে রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও সরাসরি তালিম নিয়েছেন পীযূষ বড়ুয়া, আজিজুর রহিম তুহিন, কৃষ্ণকান্ত আচার্য, তাপস দত্ত প্রমুখ গুণী সঙ্গীত গুরুর কাছে। বর্তমানে নিজেও গান শেখাচ্ছেন সুরের ধারায়। এছাড়াও প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন ইউএনডিপির মিউজিক ফর ডেভেলপমেন্ট প্রজেক্টে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আঁখির প্রথম গানের অ্যালবাম তোমা পানে চাহি প্রকাশ হয় 2019 সালে। আজকের সারা বাংলা তারুণ্য কথায় আমরা শুনব আঁখি হালদারের শিল্পী হয়ে ওঠার গল্প। গানের জগতে আসলে ভাবনাটাই ছিল না যে আসবো কখনো। একদমই ছোটকাল থেকে মা বাবার ইচ্ছা, পরিবারের ইচ্ছা। আমি আসলে শুরুতে নাচ করতাম। আমার মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন। 3-4 বছর নাচ করার পরে বললো, নাচটা তো বড় হয়ে সেভাবে করা যাবে না, এখন গানে দিতে হবে। তো গানের ভাবনা আমার কখনো একদমই ছিল না। আমি প্রত্যেক সোমবারে আমার শিক্ষক আসতেন, আমার বাড়ির শিক্ষক ছিলেন আবুল কালাম আজাদ খান। আমি প্রত্যেক সোমবার কাঁদতাম। আমার শিক্ষক গান করাতেন, আমি কাঁদতে থাকতাম। আর আমি তখন খেলতাম, খেলার একটা খুব নেশা ছিল। আমি ব্যাডমিন্টনে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, তো 3 বার গোল্ড মেডেল পেয়েছি। তো খেলাটা তখন ভয়ানকভাবে মাথা চাড়া দিয়ে উঠলো। আমি সুরের ধারায় ভর্তি হই 2000 সালে। তো তখনও খেলতাম, মানে দেখা যেত যে খেলা থেকে এসেই গানটা গাইছি। তো আলটিমেটলি বাসার শিক্ষকও বলতেন যে গানটা কি হবে, কিন্তু মার একান্ত চেষ্টা এবং বকাবকিতেই গানটা একটা সময় প্রাণের জায়গা তৈরি করে নিল। এই মনে নেওয়ার ক্ষেত্রে আমার গুরু রেজওয়ানা চৌধুরী বন্যাদির একটা প্রভাব তো সবসময়ই আমার মধ্যে আছে এবং চিরকাল থাকবে। উনি আমাকে একবার ডেকে বললো, গানটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এখন গানটা নিয়ে মনে হয় ভাবার সময় হয়েছে। তো আমাদের দিল্লি একটা ট্যুর ছিল, কলকাতা, দিল্লি, লখনউ। আমাকে সেখানে সিলেক্ট করা হলো। তো খুব দেশের গান করলাম, রবীন্দ্রসঙ্গীত করলাম। 3 জায়গাতেই প্রোগ্রাম করার পরে লাস্ট দিল্লিতে দিদি ডিনারের সময় জিজ্ঞেস করলো এক একজনকে যে তোমাদের অনুভূতি বলো অনুষ্ঠানের। তা আমার সেই দিন মনে হয়েছে প্রথম আমি অনুধাবন করতে পেরেছি যে আসলে গানটাকে আমি ভালোবাসি। এতদিন সেটা অজানা ছিল। আজকে এতগুলো প্রোগ্রামের পরে বা দিদির উপস্থিতি, দিদির কথা, দিদির সাথে এত ঘনিষ্ঠভাবে বাইরে গিয়ে অনুষ্ঠানের একটা অভিজ্ঞতা, তখন মনে হয় যে না, গানটাকে তো আমি আসলে ভালোবাসি। আমার মনে হয় সেদিন থেকে গান ভালোবাসার জায়গাটা আমার ক্ষেত্রে শুরু হয়েছে এবং সিরিয়াসনেসটাও শুরু হয়েছে। আমি সুরধারাতে ভর্তি হয়েছি 2000 সালে। তার আগে বাড়িতেই গান করতাম আবুল কালাম আজাদ খান স্যারের কাছে। তারপর সুরের ধারায় আমি অনেক শিক্ষককে পেয়েছি যারা আমাকে প্রতিনিয়ত তালিম দিয়েছেন, সঙ্গীত কি সেটি বোঝাবার চেষ্টা করেছেন। সেখানে কৃষ্ণকান্ত আচার্য, ধ্রুব আচার্য, পীযূষ বড়ুয়া, আজিজুর রহমান তুহিন ভাই, সাথীদি আমাদের সাথেই ছিলেন, কিন্তু সাথীদিও আমার শিক্ষক, আমার সিনিয়র, তিনি আমাকে গান শিখিয়েছেন, হিমাদ্রি শেখর। পরবর্তীতে আমি পীযূষদার কাছেও আলাদা করে তালিম নিয়েছি বছর 3-4। আর বন্যাদির কাছে তো সেই শুরু থেকেই আছি, এখনও আছি, বন্যাদি গুরু। এর বাইরে যাদের গান শুনি প্রতিনিয়ত তাদের কাছেও শিখি। এই দিক থেকে আমরা অসম্ভব লাকি
কোনো কথা মানে আমি তো বারবারই বলছি, আমার যখন 14 বছর বয়স তখন আমি বন্যাদির কাছে গেছি, তার মানে অনেক ছোট। এবং তখন বন্যাদি অসম্ভব সুরের ধারা প্রতিটি ক্লাসেই উনি নিতেন, একদম প্রথম বর্ষ থেকে শুরু করে 5th ইয়ার পর্যন্ত। তো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে 3rd ইয়ার থেকে উনিই পরীক্ষায় থাকতেন। তো আমাদের যারা বড় আপুরা ছিলেন তাদেরকে দেখতাম যে বন্যাদির খুব কাছে, মানে বাড়িতে যাচ্ছেন, বন্যাদির শাড়ি, যেহেতু ভালো ছাত্রী তারা, ভালো কর্মী, সুরের ধারার প্রতি তারা খুবই লয়াল, সেই কাজগুলো করে, অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব বন্যাদির পাশে থেকে করে। তো আমরা তখন ছোট, তো আমার স্বপ্নটা ছিল গুরুর সেই সান্নিধ্যের জায়গাটা পাবার। তো আমরা অনেকটাই পেয়েছি। সবসময় দিদি আমাদের ক্লাস নিতেন, পুরাতনী গানের ক্লাস, এবং পরীক্ষায় যখন বসতেন হারমোনিয়াম একদমই অ্যালাউড না, একদম তানপুরা ছেড়ে 4-5টা গান সমানে শুনছেন। পরবর্তীতে দিদি কিছুটা ব্যস্ত হয়েছেন, কিন্তু যখন আবার আমরা সার্টিফিকেট পরীক্ষা দিলাম, প্রাক্তনী বলে আমাদের একটি সংগঠন ছিল, এখন স্পেশাল ব্যাচ ক্লাস হয়, তো সেখানে দিদি বাড়িতে বসে আমাদের সপ্তাহে একদিন তালিম দিতেন। তো সেই তালিমটাও গুরু আসলে আমার কাছে মনে হয় যে বন্যাদি শুধু গুরু না, বন্যাদি হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। আমরা ওনার কাছ থেকে শুধু গান না, জীবনের মূল্যবোধ, জীবনের অপরকে ভালোবাসা, সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি, সব কিছুই আমার গুরু আমাদেরকে আসলে শেখান। এটি হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক গুরু আছেন তারাও নিশ্চয়ই সেভাবে করেন, কিন্তু বন্যাদির ভিন্নতাটা এখানেই যে উনি শুধু তুমি গাইবে বিষয়টি সেটা না, তুমি গেয়ে তুমি কি করবে, তুমি একজন, যেমন আমাদের এমইপটি বলে একটি প্রজেক্ট আছে, সেখানে সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে আমরা কাজ করি। তো এটা 2009 সালে শুরু হয়, আমি সেটির সাথে শুরু থেকেই যুক্ত ছিলাম। তখন যেমন বললে যে গান গেলেই তো হবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। এই যে শিশু, আমাদের সুবিধা ভোগী যারা শিশু আছেন তাদের সাথে এই শিশুদের যে একটি বিশেষ ডিফারেন্স আমরা দেখতে পাই, সেটাকে তো আমাদের সমাজের ক্ষেত্রে এটা ঠিক করতে হবে। তো এইরকম একটি ভাবনা বন্যাদির ভেতর থেকেই এসছেন, এবং এটি কিন্তু ধারাবাহিকতাভাবে আমাদের কাছেও এসছে। আমরা এখন সেই বোধটুকু অনুভব করি যে হ্যাঁ, এই বাচ্চাগুলোর জন্য আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের কাজ করবার আছে। তো এখন যেমন বন্যাদির খুব কাছের বলতে পারি গুরু হিসেবে আমাদের মা, আমরা সবসময় বলি যে গুরু নয় শুধু, বললাম নিঃশ্বাসের জায়গা। এর জন্য গুরুর জায়গাতে আমাদের গুরু মা আসলে শুধু সান্নিধ্যটা এখন আমাদের অনেক আদর করেন, শাসন করেন, প্রতি মুহূর্তে শেখায় কি করলে ভালো হবে, কি করতে হবে। তো আমি শুধু গানের জায়গাটাতে সীমাবদ্ধ থাকতে চাই না, আমাদের জীবনের প্রতিটি জায়গা আসলে আমার গুরু বন্যাদির হাতেই তৈরি। শিল্পী হয়ে উঠেছি কিনা জানি না, শিল্পী হয়ে ওঠাটা অনেক বড় বিষয়। প্রতি মুহূর্ত চেষ্টা করছি গাইবার। গুরু সবসময় বলেন যে পাটা মাটিতেই থাকতে হবে। শিল্পী হতে গেলে যে ত্যাগ করতে হয়, সেই ত্যাগের জায়গাটি মনে হয় এখনও এসে পৌঁছেনি। এখনও মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে বকা খাচ্ছি, আজকে গান ভালো হচ্ছে, কালকে হয়তো হচ্ছে না, দিদি বকা দিচ্ছে। এভাবে শিখতে শিখতে একটি চেষ্টা আছে যে সামনের দিকে যাওয়ার, শিল্পী হয়ে ওঠার চেষ্টা, এখনও হয়তো হয়ে ওঠেনি। এখন সহযোগিতা আসলে এটা তো ভাইস ভার্সা হয়। আমি যেমন আমার পরিবেশের সাথে, আমার পারিপার্শ্বিকতায় যারা আছেন, আমার মানুষগুলো আসলে তেমন। তো আমার সহযোগিতার অনেক, আমি মনে করি আমার পরিবারের প্রথমত হচ্ছে সহযোগিতা, সেই জায়গাটা অসম্ভবভাবে সাপোর্টিভ আমার ফ্যামিলি। আমার দুই পরিবারই আসলে, বাবার পরিবারেও গানের সাথে যুক্ত, মায়ের পরিবারও গানের সাথে যুক্ত। মা গান করতেন, আমার মামাও গান করেন রবীন্দ্রসঙ্গীত, সাদি মোহাম্মদের ছাত্র। আমার ছোটো মাসি উনিও আবৃত্তি করেন। আমার বাকি মাসিরা টুকটাক গান করেন, হয়তো প্রফেশনালি যায়নি, কিন্তু পরিবার থেকেই আসলে পাওয়া গানের জায়গাটি। আর এরপরে আসি কর্মক্ষেত্র। আমি চাকরি করি এক্সেল একাডেমিতে, পড়াই সেখানে। তো ওই জায়গাটা একটা অনেক বড় বিষয়, যেহেতু আমি রেগুলার একটি জবে আছি আর সাথে একইভাবে প্রফেশনালি আমি গানটি করছি। তো আমার স্কুলের প্রিন্সিপাল, অ্যাডভাইজার শিলু আপা এবং আমার ইনচার্জ ফৌজিয়া হক আপা, ওনাদের সাপোর্ট বা কলিগদের সাপোর্ট ছাড়া আসলে কিন্তু আমার গান করাটা খুব মুশকিল। হয়তো হঠাৎ করে প্রোগ্রাম করলে আমার ছুটি লাগবে। তো সেই জায়গাটাতে
যে বললাম যে আপা কালকে প্রোগ্রাম, আজকে একটু ম্যানেজ করতে হবে। তো এই সহযোগিতাটা যে আমার কর্মক্ষেত্রে প্রচণ্ড পাই দেখেই হয়তো এখনও গানের সাথে যুক্ত আছি, না হলে হয়তো গানটা ছেড়ে দিয়ে চাকরিতে মনোযোগ দিতে হতো। সহযোগিতার হাত সবসময় যে পাই সেটাও আবার ঠিক না। যেমন এখন অনেক টিভি চ্যানেল, সব চ্যানেলেই যে ডাক পাই সেরকম কিন্তু না। হয়তো যারা চেনেন তারা, সেখানেও অনেক কিছু হয়তো ম্যাটার করে, কাকে ডাকলো না। খুব যে সহজভাবে ডাক পাওয়ার বিষয়টি সেটা আসলে হয়ে ওঠে না। বড়রা যারা আছেন তারা তো করছেনই, আর সমসাময়িক যারা আছেন তারাও করছেন, কিন্তু এই জায়গাটায় মনে হয় যে আমাদের সহযোগিতা আরও দরকার। আমরা যারা তরুণ তাদের সহযোগিতাটা একটু দরকার। আমার একটি ইউটিউব চ্যানেল যেটি আছে সেটির নাম হচ্ছে আখি হালদার, ANKHI, আখি HALDER, আখি হালদার। আমি এটা আমার সিডিটা রিলিজ হওয়ার পরে করেছি। তো সেখানেও আপনি বলছিলেন যে সহযোগিতার হাত বা বন্ধুত্বের হাত, সেখানে আমার একজন বন্ধু আছে যিনি আমাকে সর্বত্র সহযোগিতা করেছেন এবং এখনও করছেন। তিনি একজন বিদেশি, ক্রিস্টোফ সুটমান, ফটোগ্রাফার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার, দুটোই উনি করেন। তো আমার যে মিউজিক ভিডিওগুলো তার করা, এবং আমি যখন প্রোগ্রামে গেছি বিদেশে সেখানে উনি ধারণ করেছেন। তো এইটিও একটি কিন্তু বড় পাওয়া। দেশে তো পেয়েছি, বাইরে গিয়েও যে অনেক বন্ধু হয়েছেন, তাদের সাথে গান করেছি, এবার গিয়েও একটি গান করলাম। তো সেই সহযোগিতাটা, বন্ধুত্বের জায়গাটা অনেক বড়। তো এটি আমার জীবনের আরেকটি ছোট্ট হলেও এটি প্রাপ্তি, যে জীবনে চলার পথে পরিবার, বন্ধু যেভাবে আমার সাথে আছেন, সেটি হয়তো আমার সামনের পথ চলাটাকে আরও সহজ করে দেবে। কিছু কিছু জায়গায় প্রশ্নের সম্মুখীন যে হতে হয়নি তা না। ধরেন আমি গুরুর কাছ থেকে গলা থেকে গলায় গান তুলেছি। যেমন একটি গান আছে বরিশধারা মাঝে শান্তির বাড়ি, সেই গানটি কিন্তু স্বরলিপিতে প্রচলিত যে সুরটি, সেই সুরটির বাইরে আমরা গাই, সেটি আমার গুরুর কাছ থেকে শেখা। কিন্তু এই গানটি কিন্তু শান্তিনিকেতনের লাল খাতা বলে একটি খাতা আছে যেখানে স্বরলিপিবদ্ধ আছে। তো যখন আমি এই গানটি করতে যাই, অনেক জায়গাতেই যারা খুব স্বরলিপিটাকেই ধরে গানটি করেন, তাদের ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় হয়তো গানটি গিয়ে সেই বলেছে তুমি কি বন্যাদির ছাত্রী। তো এটি একদিক থেকে আমার পাওয়া, যে আমার পরম্পরাটাকে হয়তো আমি বয়ে নিয়ে যেতে পারছি। একই সাথে হয়তো বলছে যে কেন এই সুরটি গাইছো, বা এটা তো প্রচলিতটাই তো গাওয়া উচিত। তখন খারাপ যে লাগে না তা না, কিন্তু পরম্পরাটাকে আগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টাটাই আমাদের দরকার, এবং সেটি আমরা করব, এটি আমাদের লক্ষ্য। তো অনেক প্রতিকূলতার জায়গা বা কথা শোনার জায়গাটি থাকলেও একদিক থেকে এটি ভালো যে আমরা আমাদের পরম্পরাটাকে সামনের দিকে বয়ে নিয়ে যেতে পারছি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাওয়া, না থাকে শোক করে না থাকে অন্ধকার, না থাকে মোহ পাওয়া, না থাকে শোক করে হৃদয় বিমল
মার কাছেই আমার গান শেখা শুরু, এবং মায়ের চেষ্টায় এবং পরিবারের চেষ্টায় আমার বিয়ে হয়েছে। বিয়ের পরেরও যে সাপোর্ট, সেই জায়গাটার ক্ষেত্রেও আমি বলবো আমি অনেক লাকি, এবং সেটিকে সামনে নিয়ে এখন অপ্রাপ্তি জায়গা হচ্ছে আমার মা আমাদেরকে ছেড়ে 2 বছর আগে চলে গেছেন। তো আমার যখন প্রথম সিডিটি বের হয়েছে তখন মা ছিলেন। তো আমি বলেছিলাম যে পরিবার এত আমাকে সাহায্য করে, আমি এই সিডিটা তোমাকে উৎসর্গ করব না, এই নামটা লিখব পরিবার, তাহলে সবারই একটি জায়গা হয়তো থাকবে। আমার সেকেন্ড সিডির কাজও আমি শুরু করেছিলাম, সেটিকে মাকেই উৎসর্গ করে করবার ছিল। তো যতটুকুই অনুষ্ঠান বাইরে করি না কেন, বাইরে যাচ্ছি, গান করছি, প্রতি মুহূর্তেই এই অপ্রাপ্তিটুকু আছে যে হয়তো আমার মা, আমি যখন রেয়াজ করতে বসতাম আমাকে সারাক্ষণ সামনে নিয়ে বসতো, আমি গান গাইলেও আমার সামনে বসে থাকতো, এটা করো ওটা করো। হয়তো মার দেখে যাওয়াটা আরও আমার কাছে অনেক পাওয়ার ছিল, সেটি আমার কাছে নেই। রবীন্দ্রনাথ এবং বন্যাদি, এই দুজন মানুষ আমার জীবনের ধ্রুবতারা। আমি সবসময় মনে করি রবীন্দ্রনাথের প্রতিটি বাণী, প্রতিটি গান, প্রতিটি মুহূর্তে সাহস, ভালোবাসা, আশা আমাকে দেয়। আমার যখন মাকে হারাই, আমি গান গাইতে পারতাম না, আমার গলা কাঁপতো, আমি ভাবতাম যে আমার গলা থেকে হয়তো আর কখনোই গান বেরোবে না। তা তখন দিদি বলেছিলেন রবীন্দ্রনাথের কত মৃত্যু তিনি দেখেছেন সামনে থেকে, সেটি তো পড়েছ, আর রবীন্দ্রনাথকে না পড়লে গান ধারণ করতে পারবে না। গান গেয়ে শুধু গান ধারণ করা যায় না, রবীন্দ্রনাথকে বুঝতে গেলে রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে। তো আমি যখন রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা পড়লাম, তখন দেখলাম যে আসলে তার কত মৃত্যু তাকে দেখতে হয়েছে, তিনি তো থেমে থাকেননি। একইভাবে আমি আমার গুরুকে দেখেছি, গান শেখাচ্ছে, সম্মুখে শান্তি পাড়াবার, অঝরে কাঁদছে, হয়তো তার বাবার কথা মনে হয়েছে, কারণ অঝরে কাঁদছে, কিন্তু রবীন্দ্রনাথকে শক্তি করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, গলা থেকেই বেরোতো না। তখন আমার একজন খুব ভালো বন্ধু পোলাক, সে বলল যে আখিদি, ভাবো না যে মাসি ওপারে দাঁড়িয়ে আছে আর তোমাকে দেখছে, এখন দেখো গানটি গাইতে পারবে। তো আসলেই রবীন্দ্রনাথ সাহস যোগায়, প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষণে রবীন্দ্রনাথকে ধারণ করে তার বাণীকে সঙ্গে নিয়ে, সুরকে সঙ্গে নিয়ে পথ চলে যাচ্ছে। শিল্পী আখি হালদার তৈরি হয়েছে পরিবার থেকে, গুরু থেকে, এবং এই শিল্পী হবার চেষ্টাটাই আখি হালদারের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং আখি হালদার হয়ে ওঠার একটি প্রচেষ্টা। সামনে কি পথ আছে জানি না, তবে শিল্পী হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, সেটিকেই বয়ে নিয়ে যেতে চাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ধাবের দুলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায়